পর্যন্ত, অন্তত গত গত 18-20 বছরে নানান সময় আমরা একসাথে যেমন কাজ করেছি, চ্যারিটির কাজ করেছি, পাশাপাশি আপনি নানান ধরনের বড় ভাই হিসেবে, সিনিয়র জার্নালিস্ট হিসেবে হোক, অগ্রজ হিসেবে হোক, আপনার বিভিন্ন ধরনের পরামর্শ আমি মাথা পেতে নিয়েছি। মানে আপনি যা বলেছেন সেগুলো আর ভেঙে বলা লাগবে না। যাই হোক, আমি এই কথাটা এই কারণে বললাম, অডিয়েন্সের উদ্দেশ্যে বললাম, যে আপনাকে যেভাবে মানুষ চেনে, আপনার প্রতি মানুষের যে অতল শ্রদ্ধা, যে আস্থা, বিশ্বাস, অন্তত তার কিছুটা যেন আমি পাই আর কি। হ্যাঁ, যেহেতু আপনি আমাকে স্নেহ করেন, অন্তত আহ অন্য কোনো পথের মানুষ আমি নই, এটাই বোঝানোর জন্য। আর এই সময়ের বর্ণনা কি মানে সামাজিক, রাজনৈতিক, নাকি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা জানতে চাইছেন আপনি? যেটা আপনার মনে প্রথম আসে ওটাই বলেন। ধরেন আমি আপনার আমার মনে মানে একটা পেশাগত জীবন নিয়ে বলতে চাচ্ছি যে আপনার পেশাগত জীবনে আপনার জেলখানে যখন আপনি গেলেন, আপনার মাথায় কি এই চিন্তাটা কখন এসেছে যে আমি কি করেছি যার জন্য আমাকে এই অবস্থায় পড়তে হলো? এসেছে এসেছে কামাল ভাই, শুধুমাত্র এবার অ্যারেস্ট হয়েছি শুধুমাত্র সে কারণে নয়। আহ এর আগেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, স্ট্রেট ফরওয়ার্ড নিউজ করার কারণে, কিংবা টক শোতে হয়তো আমার নানান ধরনের মন্তব্য অ্যাঙ্করিং এর চেয়ারে বসে করতে হয়েছে বা প্রশ্ন করতে হয়েছে, ঠিক সেই কারণে যেমন আওয়ামী লীগের শেষ 10 বছরে আমাকে নানান ধরনের খেসারত দিতে পে করতে হয়েছে পেশাগত জীবনে, আবার এসে এই সরকারের সময় আপনাকেও ফ্যাসিবাদের দোষী বানাচ্ছে, আমাকেও ফ্যাসিবাদের দোষী বানাচ্ছে। আমরা আসলে কাদের দোষ? কেন বারবার এই কাজগুলো ঘটছে? এর শেষ কোথায়? এবং আদৌ সাংবাদিকতা করা আমাদের জন্য কতটা মসৃণ অথবা বন্ধুর, এই বিষয়গুলো ভাবতে হয়েছে, ভাবিয়েছে আমাকে, সময় আমাকে ভাবিয়েছে। এবং ধরেই নিয়েছি যে আমাদের এইভাবেই পথ চলতে হবে। যদি বলি আমরা কি সাংবাদিকতা ছেড়ে কথা কথা কখনো চিন্তা করেছেন? হয়েছে, অবচেতন মনে হয়েছে, যে সত্য কথা। অবচেতন মনে হয়েছে যে এর করে করে লাভ কি? আমাদের কি এমন পয়সা আমরা আর্ন করছি আমাদের এই আইডিওলজির মাধ্যমে? এবং অনেকে আপনাকে বলে, আমাকে বলে, আহ আপনাকে বিএনপি জামাতে দালাল বানিয়ে দেওয়া হয়েছে, বা দেওয়ার একটা মানসিকতা ছিল আওয়ামী লীগের সময়, যে এই লোকটা সরকার বিরোধী। সেম এজ আমাকেও তাই। আবার এসে এখন বলছে যে আমরা আওয়ামী লীগের কাছে টাকা খাচ্ছি, রয়ের এজেন্ট আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে। আমি না, ছোট্ট বিষয় মাথায় ঢোকে না আমার। আমরা যদি টাকা পয়সার কথা চিন্তা করি, তা আমরা তো সবসময় সরকারের দালালি করব। সরকারের বিরাগ ভাজন কেন হব? সরকারের চক্ষুশূল কেন হব? বরং সরকার বলতে যখন দল বা যে শক্তি গোষ্ঠী ক্ষমতায় থাকে, তাদের দালালিটাকে তো ওই টাকা পয়সাগুলো আমাদের হাতের মুঠোয় আসা বেশি সহজ। বিরোধী দলের থেকে বিরোধী শক্তি কয় টাকা খরচ করতে পারে, আর তাদের তাবেদারি করে, তাদের দালালি করে আমরা ঝুঁকির মধ্যেও বা কেন যাব? যারা সবসময় এই কথাগুলো বলছেন, বিভিন্ন সরকারের সময় আমরা আমাদেরকে অপোজিটের দালাল বানিয়ে দেওয়া হচ্ছে, তারা কি এই জিনিসটা বোঝেন না? আর সহজ তারা ব্যাখ্যা খুব হচ্ছে, ভালো যদি বুঝেন, কেউ প্রশ্ন করতে হলে, তারা এটা খুব ভালো বুঝেন এবং বুঝেই করেন। একটা কথা আপনি ভাবেন, আপনি নিজে তো ধরেন এই এই সরকার মানে হাসিনা সরকারের পতনের সময় সেই গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে আপনি তো সক্রিয়ভাবে মানে আপনার অনলাইনেও ছিলেন, তারপরে আপনি মাঠেও ছিলেন, ফিজিক্যালিও ছিলেন। আমি জানি আপনি আপনার একমাত্র সন্তানকে নিয়ে পর্যন্ত মাঠে নেমেছেন, আমি জি, যতটুকু জানি। তো এত কিছু করেছেন, এই ত্যাগ স্বীকার করেছেন। যে গুলিটা অন্য অন্য শিশু কিশোরদের গায়ে লেগেছে সেটা আপনাদের গায়েও লাগতে পারতো, কিন্তু কিন্তু তারপরও আপনারা কিন্তু মাঠে ছিলেন। তখন যে প্রত্যাশা নিয়ে মাঠে ছিলেন, এখন 1 বছর পরে সে যখন পেছন ফিরে তাকান, তখন সে প্রত্যাশার কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে? বাস্তবায়নের কিছু তো নেই, বরঞ্চ আমরা আমাদের যেই হতাশবাদিতা আমাদেরকে ঘিরে ধরছিল, সেটি আরো প্রকট হয়েছে। আমরা কেন শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিলাম, কেন আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলাম, তার বিভিন্ন কারণ আছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে গণতন্ত্রের হত্যা করা। বছরের পর বছর জাতীয় সংসদ নির্বাচন তো দূরের কথা, তৃণমূলেও যে নির্বাচনগুলো হচ্ছিল, মানুষের ক্ষোভ, মানুষের যেই যেই বিদ্বেষ, সেগুলোর বিস্ফোরণ তো ঘটিয়েছে এই আন্দোলনে। এবং এই বিস্ফোরণটা ঘটানো সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথায়, ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তখন আমরা যেটা অনেস্টলি স্পিকিং, যে তখন আমরা বুঝি পিছনে এত বড় ডিজাইন আছে। যদি আপনি এখনো বলেন যে আপনি কি অনুতপ্ত, আপনি আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলেন, না, অনুতপ্ত না। ওই সময়ের জন্য আমরা হয়তো ঠিক ছিলাম, যে একটা চেঞ্জ দরকার,
একটা চেঞ্জ দরকার। আমি এখনো খুব স্ট্রংলি বলবো, বোল্ডলি বলবো, আমার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না। তবে আমি হতাশাগ্রস্ত, আমাদের এখন রক্তক্ষরণটা আরো বেড়ে গেছে। যে প্রত্যাশায়, যেই লক্ষ্যে আমরা চেয়েছিলাম, এখন যে ওই যে অনেকে বলে না আগেরটাই ভালো ছিল, তাই তো মনে হয় আমার কাছে যে আগেরটাই তো ভালো ছিল। আমি এটা সাহস করে বলছি। সাধারণ মানুষ যারা বলা শুরু করেছে, এবং আপনি বলেছেন যে 1 বছর বা 15 মাস পরে এসে কি মনে হচ্ছে, 1 বছর বা 15 মাস পরে না। আমার যেহেতু সবকিছু রেকর্ডেড, আমার যে চ্যানেলটি আছে ছোটখাটো, সেখানে আপনি দেখবেন যে আগস্টে সরকার পতন ঘটলো, আগস্টের শেষ থেকে অর্থাৎ 20-25 দিন পর থেকেই আমি যেন আবার নতুন করে সচেতন হলাম যে না, এটা তো আমরা চাইনি। বিকজ আমাদের বাক স্বাধীনতা হুমকি মুখে পড়ছে, গণতন্ত্র নতুন করে হুমকি মুখে পড়ছে, নির্বাচন নিয়ে এক ধরনের জটিলতা, এক ধরনের কনস্পিরেসি তখন তখন থেকে আমি গন্ধ পাওয়া শুরু করেছি। এবং আমাদের অস্তিত্বে যে শেকড়, মুক্তিযুদ্ধের যে বিষয়টি আদর্শ নিয়ে, সেটা নিয়ে ভয়ঙ্কর ভাবে একটি গোষ্ঠী খেলায় মেতে উঠলো। সো আমার কাছে মনে হচ্ছে যে প্রচন্ড ভাবে ভুল করিনি, প্রচন্ড ভাবে আবারও আমরা নতুন একটা সংকটে পতিত হয়েছি, এবং এই সংকট ঘনীভূত হবে। সো সেই জায়গা থেকে উত্তরণের পথ আমি ব্যক্তিগতভাবে এখনো দেখছি না। আপনি বর্তমান সময়ের কথা একটু বললেন, আমি পারিবারিক জীবন থেকে হোক, ব্যক্তি জীবন, পেশাদারিত্বের জায়গা থেকে হোক, জাতীয় কিংবা সামাজিক জায়গা থেকে হোক, অবক্ষয়গুলো আরো ভয়ঙ্কর আকারে শুরু হয়েছে। জি, আরেকটা জিনিস, এই সরকার দেখলাম আমরা প্রায় যখন তারা কথা বলে, তারা একটা কথা খুবই বলে, মুখস্থের মতো, অনেকটা তোতা পাখির মতো তারা বলে যে তাদের 3টা কমিটমেন্ট। 1 নম্বর হলো বিচার, 2 নম্বর হলো সংস্কার, 3 নম্বর হলো নির্বাচন। তো বিচারের একটা আমরা ধাপ দেখলাম। আমি যদি একদম সহজ মানে সংক্ষিপ্ত একটা প্রশ্ন করি, যে বিচারের কমিটমেন্ট তারা করেছিল এবং সেই বিচারের যে ধাপটা আমরা দৃশ্যমান হলো গত পরশুদিন 17 তারিখে, এই বিচারের এই যে মানে আপনার রায় বলেন অথবা বিচারে এই যে মানে আপনার যে দৃশ্যমান যে অগ্রগতি, আপনি কি সন্তুষ্ট? প্রশ্ন ওঠে না? বিচার তো আমরা সবাই চাই। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন মানুষ কে বিচার চায় না? প্রথমত, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এর দায় এড়াতে পারে না, এবং এই সুযোগগুলো করে দিয়েছে আওয়ামী লীগ। এবং আজকে আমি যেসব বিষয় নিয়ে শঙ্কার কথা বললাম, এই সবকিছু সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ। যদি বলেন কেন, আমি অত পণ্ডিত ব্যক্তি নই, আমার পড়াশোনার ব্যাপ্তি অত বেশি নয় আপনার মতো। আপনি প্রচুর পড়াশোনা করেন, সারা জীবন আপনি পড়াশোনার পেছনে জীবনে একটা বড় অংশ ব্যয় করেছেন, যেটি আমার করতে হয়নি। আমি টুকটাক করি। যখন কোন সমাজ বা রাষ্ট্রে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়, তার পরের স্টেজ হচ্ছে চরমপন্থা বা জঙ্গিবাদ। আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, খুব স্বাভাবিকভাবেই তার পরের স্টেজ জঙ্গিবাদ বা চরমপন্থা, এবং তার বিভিন্ন ধরনের আলামত আমরা দেখতে পাচ্ছি নানান ভাবে। সে নারীদেরকে কটূক্তি করা থেকে শুরু করে, এবং এক শ্রেণী মৌলবাদী গোষ্ঠীর যে উত্থান, সাম্প্রদায়িকতাবাদের যে চরম একটা জয় জয়কার আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি, এটাই পরের স্টেজ। এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছিল, একবার দুইবার না। এবং সর্বত্র সামান্য রিপোর্টার সিউরিটি নির্বাচন কিংবা প্রেস ক্লাবের নির্বাচন, সেখানেও পাতানো নির্বাচন হয়, কোথায় না হয়, প্রতিটা ইনস্টিটিউশন নষ্ট করে দিয়েছিল আওয়ামী লীগ। যদিও পেটা তাকে অনেক বেশি করতে হয়েছে, খেসারত তাকে বেশি দিতে হয়েছে, শুধু তাকে কেন, সেই খেসারতটা আমাদের সবাইকে দিতে হচ্ছে। অতএব আওয়ামী লীগের মানে শেখ হাসিনার যে বিচার, মানে আপনি জুলাই আন্দোলনের কথা বলছেন, এত এত মানুষ মারা গেল, বিচারটা তো আমরা অবশ্যই সবাই চাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এত মানুষ হত্যাকাণ্ডের পিছনে আসলে দায়ী কারা? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে। আমারও ধারণা ছিল, কেন আমি পথে নেমেছিলাম। আপনি যে বললেন, মনে করিয়ে দিলেন আমাকে যে মাঠে আন্দোলন আন্দোলনের সাথে সহমর্মিতা বা কি বলে এটাকে, সমর্থন জানাচ্ছিলাম যে সরকারের পতন দরকার। এত এত রক্ত, এত রক্ত আমাদের প্রতিদিন দেখতে হচ্ছিল, প্রতিটা মানুষের বিবেক নাড়া দিচ্ছিল। সো খুব স্বাভাবিকভাবে আমরা মনে করছিলাম যে সরকারের ইন্ধনে বা সরকারি নির্দেশেই মানুষ একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিন্তু পরে তো আমাদের টনক নড়েছে। আপনিও নিশ্চয়ই কিছুটা হলেও কনফিউজিং অবস্থা আছেন যে এই মানুষগুলোকে কি একটা গভর্নমেন্টের নির্দেশেই মারা হয়েছে, গভর্নমেন্টের নির্দেশে, না এর পিছনে আরো কোনো লাইন ছিল? স্নাইপার রাইফেল কোত্থেকে এলো?
ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যখন এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, 4 দিনের মধ্যে তার স্বরাষ্ট্র উপদেষ্টা পদ কেন চলে গেল, কেন তাকে চেঞ্জ করা হলো? তিনি একটা প্রশ্ন রাইজ করেছিলেন। আহত পুলিশ এবং আনসার সদস্যদেরকে দেখতে গিয়ে তিনি বলেছিলেন, এখানে তো স্নাইপার রাইফেলের গুলি, এই রাইফেল তো যার তার কাছে যাওয়ার কথা নয়। এবং তার ওই মন্তব্যের পরপরই তার মানে মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেল। কেন, কি কারণে? এবং জাতিসংঘ যে 1400 মানুষ মানে নিহতের কথা বলছে, সরকার নিজে বলছে 5 আগস্ট পর্যন্ত 832 জন নিহত হয়েছে, সরকার মেরেছে, মানে আওয়ামী লীগ সরকার মেরেছে। আচ্ছা ঠিক আছে, পরের যে 568 জন, সেটা কারা মারলো? যদি 568 জন অন্য কোনো শক্তি মেরে থাকে, তাহলে তো এই 832 জনের মধ্যেও অবশ্যই সেই শক্তি কাজ করেছে। মুগ্ধর গায়ে স্নাইপার রাইফেলের গুলি কে মারলো? সিরাজগঞ্জে 18 জন পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হলো, এবং সেই হত্যাকাণ্ডের দাবিদার হতে গিয়ে, কৃতিত্বের দাবিদার হতে গিয়ে এখন যারা মঞ্চে রয়েছে, রাজনৈতিক মঞ্চে 2-3টে শক্তি, তারা তো একে অপরে কামড়াকামড়ি করছে, আমরা মেরেছি। এবং আমরা যেমন দেখেছি যুবলীগের ক্যাডারদের অস্ত্র হাতে নামতে মিরপুরে, ছাত্রলীগের ক্যাডারদের, আমি দেখেছি ছাত্রলীগের ক্যাডার, আমরা সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে দাঁড়িয়েছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে, তখন ছাত্রলীগের ছেলেবেলা আমার মেয়ের উপর চালিয়েছিল, আমার উপরে হামলা চালিয়েছিল। এগুলো তো মিথ্যা নয়। পুলিশ গুলি করছে আবু সাইদকে, সে ছড়া গুলি হোক যাই হোক করছে, তো আমরা দেখছি। কিন্তু কথা হচ্ছে, সেই আবু সাইদের প্রসঙ্গ এলো শেখ হাসিনার বিচারের বেলায়। তিনি সুপ্রিয়ার কমান্ডার হিসেবে তার কমান্ডিং এ এগুলো হয়েছে, এই জন্য তিনি দায় এড়াতে পারেন না, তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বড় অদ্ভুত বিষয়, যেই মানুষ হত্যা করলো সরাসরি, আমরা ওপেন দেখছি, সারা বিশ্ব দেখছে, সেই মানুষগুলোর কথা আনা হলো না, নাকি তাদের একটা আলাদা বিচার করা হবে? আমি জানি না, আইনের লোক না আমি, আইন রক্ষাকারী বাহিনীর লোক না, এবং এবং মানে বড় অদ্ভুত লাগে বিচারগুলো আসলে কি হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংগঠন, আপনি জানেন হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ প্রশ্ন তুলেছে, অতি তড়িৎ গতিতে বিচার হয়েছে, এবং সেখানে সাক্ষীদেরকে জেরা করার সুযোগ দেওয়া হয়নি সমানভাবে, এবং আরো নানান ধরনের ত্রুটি রয়েছে। আসামির অনুপস্থিতিতে এই বিচার হয়েছে, আসামির সপক্ষে শক্ত কোনো আইনজীবী নিয়োগ করার সুযোগ দেওয়া হয়নি। এই প্রশ্নগুলো তো আমাদের না, এগুলো তো আন্তর্জাতিক সংগঠনগুলো অ্যারাইজ করছে। তো তাদের এই কথাগুলো তো আমরা একেবারে অ্যাভয়েড করতে পারি না। সবচেয়ে বড় কথা, যে ট্রাইব্যুনালের শাসনায় বিচার হলো, সেখানে কেন বিচার করতে হলো? বিচারের আর কোনো জায়গা ছিল না? তার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা যেত না? আমি তো বলছি না যে শেখ হাসিনা একেবারে নির্দোষ কতখানি দোষী, অবশ্যই আমরা সেগুলো জানতে চাই এবং তার বিচারের রায়ও চাই, যে কারো বিচার, যেই অপরাধী হোক। কিন্তু কথা হচ্ছে কি, শুরু থেকেই ওই যে আমি বলছিলাম যে 5 আগস্টের পরপরই 20-25 দিনের মধ্যে যখন জেনে গেলাম মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা এক ধরনের ষড়যন্ত্র চলছে, তাহলে কি আমরা প্রশ্ন যদি করি যে এটি তারই একটা পার্ট, সেখানে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঝুলাতে হবে? এবং এটা তো স্পষ্ট আইনের লঙ্ঘন যে এই ট্রাইব্যুনাল গঠন হয়েছিল 71-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য, একেবারে স্পষ্ট বলা। সেই ট্রাইব্যুনালে কেন আরেকটা আন্দোলনের, যেই আন্দোলনকে আমি কোনো অবস্থাতেই 71 তুলনা করতে চাই না, অবশ্যই 71 অনেক মানে মর্মদায়ক ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তা বলে কোন অবস্থাতেই আমি 71-এর সাথে তুলনা করতে পারি না। যাই হোক, তো সেখানেই কেন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে? এবং যেই ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজ ইসলাম, আপনি বলেন, দেখেন কি হাস্যকর একটা বিষয়, মানে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইসলাম, তিনি এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী। টবি ক্যাডম্যান ব্রিটিশ আইনজীবী, জামায়াতে ইসলামী কিংবা যুদ্ধাপরাধীদের আইনজীবীর পরামর্শক ছিলেন, তিনি আবার এখন ওই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের পরামর্শক। মানে এইগুলো আপনি একটু বলছেন। জি, এগুলো নানা রকম বিতর্ক আমার মনে হয় সামনের দিনগুলিতে আরো হবে। তবে আপনি যে কথাটা বললেন যে দেখেন, এটা তো আমার আপনার কথা না, আপনি তো আপনার কথা বললেন না, আপনি তো এখানে মানে আপনার বিদেশি যে মানবাধিকার সংস্থাগুলো তাদের যে অবজারভেশনটা সেটাই তো উল্লেখ করলেন। এখন সেই জবাব কিন্তু সরকারকে একসময় দিতে হবে, আজকে হয়তো দিবে না, কালকে হয়তো দিবে, আমি জানি না কি দিবে তারা। আমি ওনাদের অঙ্গীকারের দ্বিতীয় পয়েন্টটা, জি, উত্তর দেয় না, সরকারগুলো উত্তর দেয় না, তারা আগের সরকারও দেয় নাই, এটা আগের সরকারও দেয় না, এই সরকারও দেয় না।
তো আমি সেটাই। ওনাদের যে অঙ্গীকারের যে দ্বিতীয় পয়েন্টে নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা লম্বা হয়ে যাবে। আমি সরাসরি তৃতীয় পয়েন্টে আসছি, সংস্কার নিয়ে আমরা আরেকদিন আলোপ করবো। আমরা তৃতীয় যে পয়েন্ট আছে নির্বাচন। মানে আমরা অনেকেই, আমি জানি আমার অনেক দর্শক এখন ইনবক্সে আমাকে গালাগালি শুরু করবেন, কারণ আমিও আপনাদের সাথেই ছিলাম, আপনাদের সাথে মিলে আমিও শেখ হাসিনাকে রেগুলার গালাগালি করতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা মহান ব্যক্তিকে তিনি এইভাবে একটা হেনস্থা করছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসলে একটা ফেরোসাস, খুবই ঠান্ডা মাথার আর নৃশংস প্রতিশোধ পরায়ণ একটা লোক, সেটা কিন্তু গত 1 বছরে পরিষ্কার হয়েছে। আপনাদের মনে আছে যে তিনি একবার বলেছিলেন, তোমরা বলো সরকারের মধ্যেও ফেসিবাদের লোক আছে, আমি বলি তোমাদের গ্রামেও আছে, তোমরা তাদেরকে কথা বল। মানে উনি গ্রাম পর্যন্ত এই সন্ত্রাসটা, এই মব সন্ত্রাসটা ছড়িয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভদ্রভাবে, এত সুন্দরভাবে পলিটিক্যালি কারেক্টনেসের জায়গা থেকে আর কেউ বলতে পারবে না। মানে এই জিনিস তো আর আসলে যে কেউ চাইলে পারে না, বাকিরা ধরেন ডাস্টবিন শফিকের মতো অতি উৎসাহে কিছু বলে ফেলবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পেরেছেন। সো এই নৃশংসতা তিনি দেখিয়েছেন। 32 নম্বর যখন এই কি বলে প্রথমবার বুলডোজার লাগানো হয়, এক্সকাভেটর, বুলডোজার, ভেকু যাই বলেন, সেটা যখন লাগানো হয় তখন এটা কিন্তু 3 দিন ধরে ধীরে ধীরে এই কয়লার আগুনে পোড়ানোর মতো, সফট কুকিং এর মতো এটা ভাঙ্গা হয়েছে। এবং এখানের মধ্যে লোকজন গিয়ে, ভাইরাল সিদ্দিক মার্কা লোকজন গিয়ে বলেছে যে এটার মধ্যে বাড়ি দিলে ফেরেশতারাও এসে বাড়ি দিচ্ছে। এবং যমুনায় বসা আমাদের মহান ফেরেশতা সদৃশ ব্যক্তি তিনি এটা দেখেছেন। এবং 3 দিন পরে যখন বলছে ভাঙ্গাভাঙ্গি শেষ হয়ে গেছে, তখন একটা বিবৃতি দিয়েছে, এইটা তো আমরা জানি না, কি কি লিখছে না, তখন খুব গম্ভীরভাবে বলেছে, আমরা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, এটা তীব্র নিন্দা করছি, ভবিষ্যতে এটা করতে দেওয়া হবে না, কি কি যেন বলেছে তখন। মানে হচ্ছে যে এক ধরনের উপহাস করা। এটা অনেকটা ওই যে শেখ হাসিনার একটা উকিল দিয়েছে না যেতে, এই তাজুল কোর্টে, ওই লোক দেখছে না হেসে হেসে বলতেছে আমার আসামি কি যেন আমার মক্কেলের বিরুদ্ধে রায় গেছে, আমি খুবই ক্ষুব্ধ দুঃখিত বলে হাসতেছে না, মানে ইয়ার্কি করতেছে না। এই ইয়ার্কিটা ডক্টর মোহাম্মদ ইউনূস তখন করেছে, দেখ আমি পারি, তুই আমাকে কি করছিস, পারি। তো পারিটা কার উপরে পারি, এখন শেখ হাসিনার উপরে পারে না, কারণ শেখ হাসিনার তো এই বাড়ি তো শেখ হাসিনা, এটা ট্রাস্টের, এটা সরকারের বা জনগণের বা কি একটা পাবলিক ট্রাস্ট করে দাও। 32 নম্বরের কিন্তু চাইলেও শেখ হাসিনা, শেখ রেহানার বংশধররা এটা নিতে পারবে না, এই জায়গাটা ওনাদের না এখন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে পুরো বাঙালির উপরে বলেছে যে দেখ চাইলে পারি, তোদের ইমোশন আবেগ টাবেগ সব দিলাম। কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যখন তার বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকের উপরে হামলা হওয়া শুরু হয়েছে, উনি বুঝেছে যে এই মব সন্ত্রাস যদি এখন বন্ধ না হয়, এখন পাল্টা দামাদ্দাম মাস কালান্দা শুরু হয়ে যাবে, পাল্টা অ্যাকশন শুরু হচ্ছে। কারণ একটা সময় নাবিশ্বাস হচ্ছে, যাদের উপরে আমরা খুব বেশি মব সন্ত্রাস চাপিয়ে দিচ্ছি, যাদেরকে আমরা খুব বেশি প্রেসারে ফেলে দিচ্ছি, তাদেরই কোনো অংশ কোথাও না কোথাও হয়তো এটা রিয়েক্ট করছে। এবং এই জন্যই কিন্তু 32 নম্বর রক্ষার এই দিনব্যাপী নাটক আমরা দেখতে পেলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি কি 32 নম্বর পুরোটা ভেঙে ফেলা উচিত ছিল, কারণ এটা হইল কি তাইলে চ্যাপ্টার শেষ, কুল্লু খালাস, তারপরে তার ভাঙার কিছু থাকবে না। যাই হোক, সেটা সরকার আটকে দিয়েছেন, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী বেশ জোরালো ভূমিকা রেখেছেন। সেনাবাহিনী অনেকদিন পরে দেখলাম যে না, সেনাবাহিনী একটা আছে বাংলাদেশ, আমি এটা ভুলেই গেছিলাম। মানে আগে আমরা দেখতাম নাহিদরে কান্দে লয়ে ঘুরে, মানে লিটারালি ঘুরে, ভাই আপনারা মনে আছে কিনা, কাঁধে নিয়ে ঘুরে, মানে নাহিদরে নিয়েছে ওইখানে যেটা বয়স্ক লোক নিত আর ধরে মুতে দিত সেনাবাহিনীর কাঁধের মধ্যে, এটা একটা সিরিয়াস ইস্যু হইতো না। তো নাহিদ অবশ্যই ইয়াং লোক, একটু ওয়েট, ওজন বেশি আছে, বাট আর্মি এই ওজন নিতে পারে। যাই হোক, এটা হচ্ছে মূল কারণ, মানে এটা আটকানোর পিছনে একটা বড় কারণ। দ্বিতীয় যে কারণ হচ্ছে একটা নাটক তৈরি করার চেষ্টা করা হয়েছিল, যে অনেক বিক্ষুব্ধ লোকজন অনেক এটা ওইটা গিয়েছে এবং ওইখানের মধ্যে কাহিনী হয়েছে। কিন্তু এবার মুশকিল হচ্ছে, আমার কাছে মনে হয় তারেক রহমান জানিয়ে দিলাম 32 দখল নিলাম, এই দখলবাজের ওই অংশটুকু যাদেরকে, যারা 32 নম্বরকে টেম্পো স্ট্যান্ড ভেবে দখল করতে গিয়েছিল, এরা বোধহয় এবার যায় নাই। এইবার ভেকু 2টার ভাড়া কে দিয়েছে আমি জানি না, আমি শিওর, আমি নিশ্চিত এটা আমাদের কি যেন ঢাকা দক্ষিণের জনতার মেয়র একজন আছে না আমাদের, ইশরাক ভাই এটা দেন নাই। কারণ ইশরাক ভাই আগের বার কি বলা যায়, এটা প্রতারিত হয়েছেন বলেন বা যেভাবেই বলেন, ওইটা হয়েছেন। উনি জনতার মেয়র, উনি ভেবেছিলেন যে ওইখানে গিয়ে যদি একটু 2টা এক্সকাভেটর দেওয়া যায়, কিছু লোকজন পাঠানো যায়, তাহলে হয়তো তার মেয়রশিপটা এরা দিবে। কিন্তু পরে উনি বুঝেছেন, আশা দিন যে গেল, আশা পূরণ হইল না।
এই যে সরকার এসেছে, এই যে মানে টোটাল সরকার, বাচ্চা এবং বুড়া মিলা যে সরকার আর কি, এরা নিজেদের বাইরে কাউরে কিছু বুঝে না। এই জন্য আমার ধারণা ইশরাক সাহেব জান নাই। মানে যে বাড়িকে ওনার বাপ, যে বাড়ির মালিককে বাপ দেখে মুক্তিযুদ্ধ করেছিল, সেইটা ভাঙার ধৃষ্টতা বলুন বা রিসোর্স উনি যে দিয়েছিলেন, দিয়ে অন্য লাভ হয় নাই, উনি জান নাই। এবং 32 নম্বর দখল নিলাম, তারেক ভাইকে জানিয়ে দিলাম, জানাইতে ওরা জান নাই। কারা গিয়েছেন? যারা গিয়েছেন তাদের একটা অংশ সেইখানের মধ্যে হুজুগে বাঙ্গাল গিয়েছেন, এবং আরেকটা অংশ হচ্ছে মূল মব নিয়ন্ত্রণ যারা বাংলাদেশে এখন করছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসাটা হচ্ছে মবের ব্যবসা। আপনি যে কাউরে বলেন যে ভাই আমি মামলা করে দিব, হামলা করে দিব, লোকজন কিন্তু একটা লেভেলের পরে ডরায় না। এখন কিন্তু আপনি মব করে দিবেন, আমি জানি না আপনারা জানেন কিনা না, এটা এখন কোটি কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে। এটা অনেকটাও যে আমরা জানি না কিছু বড় আফ্রিকান দেশগুলোতে যেরকম অপহরণ একটা বড় ব্যবসা হয়ে গিয়েছে, বাংলাদেশে এখন মব একটা বড় ব্যবসা হয়ে গিয়েছে। এবং মব বড় ব্যবসা, আপনি যে কাউকে মব করে ফেলতে পারেন, যে কারো বাড়িঘর আপনি ভেঙে ফেলবেন, বাড়িঘরে হামলা করে ফেলবেন, অ্যাটাক করে ফেলবেন, এইটার পিছনে একটা ব্যাপক ইনকাম হচ্ছে। এবং এই ইনকাম একটা মেইন স্ট্রিমের ভিতর দিয়ে কিছু লোকজন, কিছু তরুণ নেতাদেরকে দেওয়া হচ্ছে, এবং এরা বাকিদেরকে উস্কে দিচ্ছে। আরেকটা গ্রুপ আছে ভাইরাল হওয়ার জন্য যায়, ওইখানে গেলে ভাইরাল সিদ্দিক হওয়া যায়, সেটা আলাদা, এরা যাবেই। কিন্তু এই মবের ব্যবসাটা করার জন্য আপনাকে একটা শক্তি এবং এনার্জি দিতে হবে। আমরা আগে যেটা দেখতাম যে ঢাকা শহরে শীর্ষ সন্ত্রাসী ছিল 19 জন না 21 জন ছিল, যেমন এই যে জোসেফ, তারপর সুব্রত বাইন, কালা জাহাঙ্গীর, এরা ছিল। এরা মাঝে মাঝে নিজের শক্তি প্রদর্শন করত, কারণ এটা যদি প্রদর্শন না করে থাকে তাহলে কিন্তু লোকজন আর তাদেরকে চাঁদা দেবে না। মানে তখন ধরেন এই টোটাল মহাখালী, গুলশান, বনানী এই ব্লকটা নিয়ন্ত্রণ করতো কালা জাহাঙ্গীর। তো ওইখানে আমার অফিস ছিল, আমার খেয়াল আছে যে 2-3 মাস 4 মাস পরে বা 6 মাস পরে একটা বড় আকারের ত্রাস জাহাঙ্গীর বাহিনী করতো, কাউকে গুলি করে মেরে ফেললো বা এমনভাবে মানে বিভৎসভাবে আক্রমণ করলো, কুপাইলো। আমরা বাকি যারা ব্যবসাপাতি করতাম ওইখানে আমরা সবাই সতর্ক হয়ে যেত, আরে ভাই এই তো ভাই এদেরকে দিতে হবে। এখন এই জিনিসটাই করা হচ্ছে, এবং এটা করার জন্য সবচেয়ে ভালো যে জায়গাটা হচ্ছে, ওই যে উত্তরা কোন এমপির একটা বাড়ি পুড়াইছে, ওইগুলো কিন্তু এখন আর ওই মিডিয়া টেনশন পায় না। সো দে হ্যাভ টু কাম ব্যাক অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, 32 নম্বরে আসতে হবে এবং 32 নম্বর ভাঙতে হবে। এবং এটার রোজ ভাঙলে কিন্তু আর চাঁদাবাজির ব্যবসা থাকবে না, মববাজির ব্যবসা থাকবে না। সুতরাং কেউ দেখাচ্ছে যে দেখ এটা আমরা পারি। এবং এর ভিতর দিয়ে সাধারণ ছাত্রছাত্রী যারা মজা দেখার জন্য বলেন, উত্তেজনার জন্য বলেন, আগ্রহ ইমোশনের জন্য বলেন, আবেগ আছে, এই আবেগকে উস্কে দেওয়া হয়, চাবি দিয়ে ছেড়ে দেওয়া হয়, এবং তারা যায় ওইখানের মধ্যে ভাঙতে। কোথা থেকে এক্সকেভেটর আসে, কারা ভাড়া দেয়, এটা কিন্তু 99.99% লোক ওইখানে যারা যায় তারা বলতে পারবে না। আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে এই দেশের, আপনি এই দেশের সব কিছুকে সন্ত্রাস দিয়ে মোকাবেলা করতে হচ্ছে। কোনো ধরনের যুক্তি, কোনো ধরনের রেশনাল কথাবার্তা এদেশে চলে না। মানে আপনি যদি ভদ্রভাবে কথা বলি তা আমাদের অবস্থা হবে মাহমুদুর রহমান মান্নার মতো, চাকসুর নেতা ছিল, ডাকসুর নেতা ছিল, এখন টকশো করা ছাড়া আসলে ওইরকম কিছু নাই তার, তাই না? কারণ উনি খুব ভদ্র এবং নিরীহভাবে কথাটা বলে। এখানে সন্ত্রাসকে সন্ত্রাস দিয়ে মোকাবেলা করতে, মাস্তানিকে মাস্তানি দিয়ে মোকাবেলা করতে হচ্ছে। আপনারা দেখেছেন এই যে এখন বাংলাদেশের সব জায়গায় গ্রামীণ ব্যাংকের উপরে হামলা হচ্ছে, এখন সব জায়গায় 4 জন করে পাহারাদার নিয়োগ করা হয়েছে। চলুন ভিডিওটা একটু দেখে আসি। এই ক্লিপটা বোধহয় কপিরাইট ক্লেম ছাড়াই আমি দেখাতে। 4 জন করে নিরাপত্তা প্রহরী, আমি জানি না এরা পুলিশ না প্রাইভেট নিরাপত্তা বাহিনী, কারণ আজকাল ইউনিফর্ম দেখে বোঝা যায় না কে কোনটা, নিয়োগ করা হয়। এবং 25,000 গ্রামীণ ব্যাংকের শাখায় যদি 4 জন করে নিরাপত্তা প্রহরী প্রতিটাতে পাহারা দেন, তাহলে 1 লক্ষ লোককে ওইখানে ডেপ্লয় করতে হচ্ছে। এইটা করে, এবং যারা এই কাজগুলো করছে, যারা বিভিন্ন জায়গায় এটার মধ্যে হামলা করছে, তারা যদি বিশ্বাস করে যে ওইটা করে তারা অন্য 2টা আক্রমণ থেকে বাঁচবে, তাহলে কিন্তু এই আক্রমণ আরো তীব্র হবে। এটাই হচ্ছে সমস্যা। আপনি যখন মবকে উস্কে দিবেন, এই মব শুধু আমার শত্রুকে করবে, শত্রুর উপরে হামলা করবে, আমার উপরে করবে না, এই নিশ্চয়তা দেওয়া যায় না। ফ্রাঙ্কেনস্টাইনের এই দানবটা যখন বেরিয়ে যায়, যখন আপনি বোতলের ভিতর থেকে বোতলের দত্তকে বের করে দেন, সেই দত্ত শুধুমাত্র আমার প্রতিপক্ষকে আক্রমণ করবে, হামলা করবে সে কিন্তু না। আপনি সন্ত্রাসকে যদি এমনভাবে তৈরি করে দেন, এই সন্ত্রাস মোকাবেলায় পাল্টা সন্ত্রাস তৈরি হবে। দুর্ভাগ্য হচ্ছে আমার আর আপনার, দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের, আমরা যারা সাধারণ মানুষ, এই সন্ত্রাস, পাল্টা সন্ত্রাস, এই মাস্তানি, পাল্টা মাস্তানির ভিতর দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে যতক্ষণ না কোনো একদল সন্ত্রাসীর হাতে আমি আপনি মারা যাই।
প্রিয় দর্শক, দেশের জন্য দোয়া করুন, এই দল উপদলের জন্য নয়। আমরা এই মোবের রাজ্য থেকে কোনো একদিন হয়তো মুক্তি পাবো। সেটা সন্ত্রাসের মাধ্যমে পাবে না শান্তির মাধ্যমে পাবে সেটা আমরা জানি না, সেটা আমি আপনি দেখতে থাকবো, কিন্তু মুক্তির অপেক্ষা আমাদের যেন শেষ না হয়। ভালো থাকুন। আরে যায় না, আসল কারণটাই তো মানে বলতে ভুলে গিয়ে আমি বিদায় নিয়ে নিলাম। আসল কারণটা কি বলেন তো? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই নাটকের মাধ্যমে দৃষ্টি এদিকে সরিয়ে দেওয়া হলো। প্রথমে ধারণা করা হয়েছিল যে শেখ হাসিনার বিচারের রায় নিয়ে দেশ একটা উদ্যক্ত হয়ে যাবে, টেনশন হয়ে যাবে। মানে আমি যদিও জানি যে আওয়ামী লীগের লোকজন একটু বেকুব কিসিমের বললে তো আবার অনেক দর্শক মাইন্ড করবেন, মানে একটু সহজ সরল, তারা অনেক উত্তপ্ত হয়ে যাবে এবং ওই যে চাঁদের সাইদি দেখার মতো দেখা গেল, সূর্যের শেখ হাসিনাকে দেখা যাবে, মনে করে হয়তো পুরা রাস্তাঘাট দখল করে দেবে। এবার ওরা বুঝেছে যে ভাই তোমরা যাই করো তাই করো, তোমরা পাইলে না ফাঁসি দিবা, পাইলে না এইটা করবো ওইটা করবো, সুতরাং ওইটা নিয়ে তাদের টেনশন নেই। তাহলে কি হবে? চট্টগ্রাম বন্দর লোকজনে দেওয়া হবে, এই ধরনের একটা পুরোনা গল্প কাহিনী আমরা কিন্তু অনেকদিন ধরে শুনতেছিলাম। চট্টগ্রাম বন্দরের কাহিনী ছোটখাটো কাহিনী ভাই, নতুন নতুন আস্ত আস্ত বন্দর কাকে যেন কারা দিয়ে দিচ্ছে 30 বছরের চুক্তিতে। আমি নিজে মনে করি যে এটা খুব ভালো হচ্ছে, প্রাইভেটাইজেশনের প্রয়োজন আছে। আমি মনে করি যে বেসরকারি খাতে বন্দর হওয়া ভালো, তারা আসবে, বিনিয়োগ করবে, একটা পোর্ট বানাবে। কিন্তু এখানে বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষিত হবে? বাংলাদেশের বন্দর হবে বাংলাদেশের জমির উপরে, বাংলাদেশের পানি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাফেরা করবে। বাংলাদেশ কি পাবে এখান থেকে? মানে খুব গুড সার্ভিস পাবে, এটা তো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশ প্রধান যিনি একসময় র্যাবেরও প্রধান ছিলেন, চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি এই মামলায় রাজসাক্ষী, তার সাক্ষ্য রাষ্ট্রীয় নীতি এবং রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের মধ্যে সরাসরি এক ধরনের সংযোগ তৈরি করে। এবং এটা আমাদের বুঝতে কারোই খুব একটা অসুবিধা হবার কথা নয় যে এই ঘটনাগুলো ঘটেছে এবং এটা নিয়ে কার মধ্যে কোনো ভিন্ন চিন্তা, ভিন্ন মত নেই। কিন্তু বিচার প্রক্রিয়ার ন্যায়সঙ্গততা নিয়ে কিছু কিছু প্রশ্ন তুলবার সুযোগ রয়েছে বা তোলা হচ্ছে, এবং সেখানেই গোটা রায় বিতর্কিত হয়ে ওঠে কিনা সেটা দেখবার বিষয়। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং পৃথিবী জুড়েই ইন অ্যাবসেন্সিয়া বিচার, সেটা যতই আইনগতভাবে অনুমোদিত হোক না কেন, আন্তর্জাতিক মানদণ্ডের দিক থেকে অনেক সীমাবদ্ধতা বহন করে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং মামলার কিন্তু এই রায় শেষ নয়, এটা অনেক দূর পর্যন্ত যাবে এবং সর্বোচ্চ আদালত পর্যন্ত যাবে, সেটা যেন আমাদের মাথায় থাকে। এবং নিয়োজিত আইনজীবীর আন্তর্জাতিক অপরাধ বিষয়ক যে অভিজ্ঞতার ঘাটতি, শেখ হাসিনা বা এই মামলায় যারা অভিযুক্ত তাদের নিজস্ব কোনো আইনজীবী ছিল না, রাষ্ট্র তাদের পক্ষে আইনজীবী ঠিক করে দিয়েছিল, এবং তাদের যে আন্তর্জাতিক অপরাধ বিষয়ক অভিজ্ঞতার ঘাটতি, একই সঙ্গে দুজন আসামিকে প্রতিনিধিত্ব করবার যে প্রাকৃতিক স্বার্থ সংঘাত, মাত্র 5 সপ্তাহের প্রস্তুতির সুযোগ, সব মিলিয়ে প্রতিরক্ষার কার্যকারিতা ছিল শুরু থেকেই অসামঞ্জস্যপূর্ণ। এই দায় অবশ্য আমরা সরকারকে দিতে পারি না, রাষ্ট্রকেও দিতে পারি না, এই দায় আসামি পক্ষের মানে আসামিদেরও, কারণ তারা সাহস করেননি কোনো আইনজীবী দিতে বা দেননি, আবার তাদের পক্ষেও কেউ আইনজীবী হতে সাহস করেননি। সো আমি যেটা বলতে চাইছিলাম যে এই ধরনের জটিল মামলায় একজন অভিজ্ঞ আন্তর্জাতিক অপরাধ আইনজীবীর প্রয়োজন ছিল, কিন্তু আদালত যে কাঠামো তৈরি করেছে তা প্রতিরক্ষার জন্য কার্যত অনুকূল একটা পরিবেশ তৈরি করতে পারেনি, এবং এটা বিভিন্ন মহল থেকে, বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে। এর ফলে প্রমাণের একটা শক্তি সত্ত্বেও পর্যালোচনায় বিচারকে ন্যায্য ও স্বচ্ছ বলা একটু কঠিন হয়ে দাঁড়াতে পারে। অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে প্রতিরক্ষা বা ডিফেন্ডিং সাইড দুর্বল হওয়ায় বিচারকরা কার্যত প্রসিকিউশনের বয়ানি গ্রহণ করেছেন। এটি সেই একই ধরনের ত্রুটি যা 2013 সালে আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত বিচারের ক্ষেত্রেও দেখা গিয়েছিল। আপনাদের স্মরণ থাকবার কথা, সেই মামলার কথা, সেই সময়টার কথা, এবং সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি, বিচারিক প্রক্রিয়া, সরকারের ভূমিকা, সবটাই আপনাদের স্মরণ থাকবার কথা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং ক্ষমতার পালা বদল বিবেচনায় নিলে এই বিচার আরো গভীর রাজনৈতিক অর্থ বহন করে, অত্যন্ত গভীর একটা রাজনৈতিক অর্থ বহন করে। শেখ হাসিনার শাসন, বিশেষ করে 2014 সালের পর থেকে
সেই এক পেশে নির্বাচনের পর থেকে এটি ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী কাঠামোর দিকে এগিয়েছে, যেখানে বিরোধী দল দমন, মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক প্রতিশোধ এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো বিভিন্ন এজেন্সিগুলোর অপব্যবহার ছিল বাস্তবতার অংশ। 2024 সালের গণ অভ্যুত্থান ছিল এই জমে থাকা অস্থিরতার বিস্ফোরণ। বিস্ফোরণটি এমনই শক্তিশালী ছিল যে একসময় দেশ শাসনকারী শেখ হাসিনাকে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে হয় প্রতিবেশী ভারতে। এবং আমরা বাংলাদেশ ভারত সম্পর্কের কথা জানি, ভারতের যে একচেটিয়া সমর্থন শেখ হাসিনা সরকারের প্রতি, সেগুলোর কথা জানি আমরা। এই প্রেক্ষাপটে ডন পত্রিকার একটা মন্তব্য, বহুল প্রচারিত পরিচিত ডন পত্রিকা পাকিস্তানের, যে শেখ হাসিনা হ্যাজ বিকাম আ ভিকটিম অব দ্য ভেরি ইনস্টিটিউশনস শি ক্রিয়েটেড। একটা অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি তৈরি করেছিলেন রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারের মুখোমুখি করবার জন্যে, আজ সেই একই কাঠামো তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। শেখ হাসিনা যে বিচার শুরু করেছিলেন সেটা অনেকেই চেয়েছেন বাংলাদেশে সেই বিচার হওয়া দরকার যুদ্ধাপরাধীদের, কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলবার সুযোগ সে সময় ছিল এবং সেটা তোলাও হয়েছে বিভিন্ন মহল থেকে। তাই এই বিচার নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক, কারণ কাঠামোটা একই রকম থেকে গেছে। সবচেয়ে জটিল অংশটা হচ্ছে ভারতকে ঘিরে। নয়াদিল্লির অবস্থান আজ স্পষ্ট, শেখ হাসিনাকে আপাতত ভারতের মাটিতে সুরক্ষা দিয়ে রাখা হয়েছে ফর দ্য টাইম বিং। এটা রাজনৈতিক আশ্রয় নয়, বরং একটি সীমিত সময়ের মানবিক বিবেচনা। ভারতীয় ভাষায় ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল পাঠালেও ভারত প্রায় 1 বছর ধরে নীরব থেকেছে এবং এই বিচারের পরেও বাংলাদেশ তাকে ফেরত পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন দণ্ডিত আসামিকে কেন ভারত আশ্রয় দিয়ে রেখেছে? এই প্রশ্নে আন্তর্জাতিক চাপ আরো বাড়বে আগামী দিনগুলোতে, সেটা বলা বাহুল্য। কারণ আগে রাখা আর এখনকার রাখার মধ্যে একটা বড় পার্থক্য যে ইতিমধ্যেই তিনি দণ্ডিত হয়েছেন, কিন্তু আমাদের প্রতিবেশী ভারত তাকে ফেরত দিবে এমন ইঙ্গিত কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কারণ ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তিতে, বন্দি বিনিময় যে চুক্তি, এমন কিছু ধারাই আছে যা দিল্লির হাতে বড় ধরনের রাজনৈতিক ছাড়পত্র দেয়। সবচেয়ে উল্লেখযোগ্য এখানে যেটা আছে সেটা হলো যে পলিটিক্যাল অফেন্স এক্সেপশন ধারা, যার মাধ্যমে ভারত বলতে পারে যে অভিযোগগুলো নিছক রাজনৈতিক, উদ্দেশ্যমূলক, ন্যায় বিচারের স্বার্থে আনা হয়নি, অথবা তা সামরিক রাষ্ট্রীয় সিদ্ধান্তের পরিধিতে পড়ে। দিল্লির কৌশলগত স্বার্থ এখানে একটা বড় ভূমিকা রাখছে। ভারত এখনো শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গ, আসাম, দিল্লি বা দক্ষিণ ভারতের কোথাও নিরাপদে রাখছে, কারণ তাকে হস্তান্তর করলে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হতে পারে তার দায় তারা নিতে চায় না। এবং এখানেই ভারতীয় কর্তৃপক্ষের এক ধরনের ডিলেমা আছে, তারা বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে যাচ্ছে সেটাও বুঝতে পারছে না। সো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও এই রায় বড় একটা প্রশ্ন রেখে যেতে পারে বলে অনেকে মনে করছেন যে বিচার প্রক্রিয়া যদি প্রতিশোধমূলক হয়ে ওঠে, যদিও এই বিচার সবার কাম্য, বাংলাদেশের প্রতিটা মানুষের এই বিচার, এই অপরাধের শাস্তি কাম্য, কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, বিশেষ করে মৃত্যুদণ্ডের মতো চরম দ্বন্দ্বে, তাহলে রাজনৈতিক মেরুকরণ আরো বাড়তে পারে আগামী দিনগুলোতে। গণতান্ত্রিক রূপান্তরের পথে এটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে কোনো বিশ্লেষক মনে করছেন। বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচন, যে নির্বাচনটি 2025 সালের, যার আবহ শুরু হয়েছে 26 সালের ফেব্রুয়ারি মাসে তা হবার কথা, তা সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আদৌ নির্বাচনটা শেষ পর্যন্ত করা যাবে কিনা সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে।
আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হলে বা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখলে নির্বাচন একটা প্রতিযোগিতামূলক কাঠামো পাবে না, একথা সবাই বোঝেন, সবাই বিশ্বাসও করেন। আবার আওয়ামী লীগকে সম্পূর্ণ দায়মুক্তিও দেয়া একেবারেই সম্ভব নয়, কারণ আওয়ামী লীগের শাসনামলে, শেখ হাসিনার শাসনামলে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন, গুম, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক সহিংসতার দায় কেউই অস্বীকার করতে পারেন না। যে যাই বলুন না কেন, এটা অস্বীকার করবার কোনো সুযোগ তাদের কাছে নেই। বিচার এবং পুনর্মিলনের এই অনিবার্য দ্বন্দ্ব